আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব আমরা সবাই কিভাবে পাসপোর্ট বানাতে পারি নিজে নিজে কোনো রকম দালাল বা থার্ড পার্টি ছাড়া। আসলে পাসপোর্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের যেমন জাতীয় পরিচয়পত্র সেটা দেশের মধ্যে কাজে লাগে, কিন্তু পাসপোর্টটা আমাদের একটা ট্রাভেল ডকুমেন্ট। এটা আমরা ব্যবসা বা কাজে বিজনেস ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে গেলে আমাদের পাসপোর্ট প্রয়োজন হয়। পাসপোর্টটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা সময় সুযোগ পাবো বা হবে, আমাদের যাদের সামর্থ্য আছে, অবশ্যই আমরা একটা পাসপোর্ট তৈরি করে নিব। বাংলাদেশ সরকার এখন 10 বছর মেয়াদি পাসপোর্ট ইস্যু করছে, তাই সবাই পাসপোর্টটা বানিয়ে ফেলবো, যেহেতু পাসপোর্ট অনেক সময় অনেক কাজে আমাদের প্রয়োজন হয় বা লাগে। তাই আমি সকলকে অনুরোধ করব, ভিউয়ার্স, আপনারা সবাই সময় সুযোগ মতো একটা পাসপোর্ট বানিয়ে ফেলবেন। আসুন আমরা জেনে নেই নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে। প্রথমত, আমরা যারা নতুন পাসপোর্ট করব, যাদের বয়স 18 বছরের উপরে, তাদের প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। যাদের বয়স 18 বছরের নিচে, তাদের লাগবে বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ। তো এখন যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারা নিজের জাতীয় পরিচয়পত্র এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র এগুলা মিলিয়ে দেখবেন যে আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নাম ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে, অবশ্যই আপনারা আবেদনে যাবেন। আর নয়তোবা আপনারা জাতীয় পরিচয়পত্র আগে সংশোধন করে পরবর্তীতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। কারণ যদি আপনারা ভুলভাবে নতুন পাসপোর্ট বানিয়ে ফেলেন একবার, তাহলে আপনার সামনে বা ভবিষ্যতে আরো বেশি ভোগান্তি হবে। সেই জিনিসটা মাথায় রাখবেন সকলে, এবং অবশ্যই আবেদনের পূর্বে আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই এগুলা মিলিয়ে নিবেন, নামগুলা সবগুলা সঠিক আছে কিনা। যদি নাম সঠিক থাকে, তার পরবর্তীতেই আমরা আবেদনে যাব। আবেদন করার পূর্বে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনার বিদ্যুৎ বিলের কপি এবং ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিক সনদ নিয়ে নেবেন। যারা ওয়ার্ড কাউন্সিলর অফিসের আন্ডারে বসবাস করেন, তারা কাউন্সিল অফিস থেকে একটা নাগরিক সনদ নিয়ে দিবেন এবং আপনার পেশার প্রমাণপত্র স্বরূপ একটা কাগজ নেবেন। তবে আপনারা পেশালয়ে একটা সমস্যা বাদে যে কি পেশা দেব। বর্তমানে যে যে পেশায় নিয়োজিত আছেন, আমি সাজেশন করব বা পরামর্শ দেব, সবাই সঠিক পেশাটাই এখানে উল্লেখ করেন। বর্তমানে আপনি ব্যবসায়ী, ভবিষ্যতে আপনি প্রবাসীও হতে পারেন। বর্তমানে আপনি চাকরিজীবী, ভবিষ্যতে আপনি ব্যবসায়ী হতে পারেন। তো এটা কোনো আসলে সমস্যা না। তবে যে যে পেশা নিয়োজিত আছেন বা যা করেন, সেই পেশাটাই উল্লেখ করবেন। আরেকটা কথা, আমরা যারা বিবাহিত আছি, অবশ্যই যদি স্ত্রীর নাম দেই, তাহলে অবশ্যই স্ত্রীর আইডি কার্ডটাও সাথে রাখবো আবেদনের সময়, এবং যদি স্বামীর নাম দেই, স্বামীর আইডি কার্ডটাও সাথে রাখবো। এবং যারা বিবাহিত আছে, অবশ্যই একটা ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ করে রাখবেন বা ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন। এতক্ষণ আমি যে সমস্ত কাগজপত্রের কথা আলাপ করলাম, আপনারা যখন পাসপোর্ট অফিসে যাবেন আপনার পাসপোর্ট আবেদনের করার জন্য, জমা দেওয়ার জন্য, অবশ্যই এই সমস্ত সকল ডকুমেন্ট আপনাদের সাথে নিয়ে যেতে হবে এবং সবাই সাথে নিয়ে যাবেন। এখন আসেন কিভাবে পাসপোর্ট ফর্ম পূরণ করবেন। তা আসলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যে কিভাবে পাসপোর্টের ফর্ম পূরণ করতে হয়। অনলাইন ফর্ম, এটা মূলত অনলাইনে পূরণ করা লাগে। তা আসলে এটা অধিকাংশ লোক শিক্ষিত হলেও এটা অনেকে বুঝে না। তাই আমরা চেষ্টা করব যে আমাদের নিকটতম কোনো কম্পিউটার দোকানে গিয়ে, যেখানে পাসপোর্ট আবেদন করে, তো সেখান থেকে আমরা এই পাসপোর্টটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে নিব। তো পূরণ করতে যে এতক্ষণ যে সমস্ত ডকুমেন্ট গুলার কথা আমি আলাপ করলাম, সে সমস্ত কাগজপত্রগুলো অবশ্যই সাথে রাখবেন এবং আবেদন করার পর অবশ্যই মিলিয়ে দেখবেন আপনার নাম বানান ঠিক আছে কিনা, আপনার পিতামাতার নামের ইংরেজিতে বানান ঠিক আছে কিনা, আপনার স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে বানান ঠিক আছে কিনা, আপনার পেশাটা সঠিকভাবে আবেদন হয়েছে কিনা, এই সমস্ত ডকুমেন্ট সবকিছু আপনারা মিলিয়ে দেখবেন। যখন আবেদন করবে কম্পিউটার অপারেটর, অবশ্যই আপনারা সমস্ত ডকুমেন্টগুলো মিলিয়ে নেবেন বা অবশ্যই মিলিয়ে দেখবেন। এবং আবেদনের সময় আপনাদের কাছে অপশন আসবে, পেমেন্ট অপশন, বিভিন্ন পেমেন্ট অপশন ওইখানে পেয়ে যাবেন। তবে সবচেয়ে যেটা বেশি জনপ্রিয় এবং সবাই যেটা বেশি চুজ করে, আমি পরামর্শ করব সেটাই আপনারা চুজ করবেন। পেমেন্ট অপশনটা সেটা হলো 48 পেজ, 10 বছর মেয়াদি। সেটার ফি হলো অনলি আপনার
5,700 টাকা। ভিউয়ার্স, পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশনটা মূলত ইংরাজিতেই আবেদন করতে হয় এবং পাসপোর্টটাও যেহেতু ইংরেজিতে সবকিছু থাকে, আমি আবারও বলছি আপনারা নামের বানানগুলা সবকিছু সঠিকভাবে মিলিয়ে নিবেন এবং দেখে নিবেন। কোনো মতেই ভুল করা যাবে না। আর আবেদনে যা থাকবে আপনার মূল পাসপোর্টেও তাই আসবে। আর এই আবেদনটা আমরা যদি নিজে নিজে করতে চাই অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা ভুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অভিজ্ঞ কম্পিউটার দোকানে গিয়ে সেটা আবেদনটা করে নিব এবং এই কম্পিউটার দোকানটা এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে এবং নিকটতম বাজারই আপনারা পেয়ে যাবেন। এই আবেদন ফর্ম ফিল আপ করতে তারা অনলি 200 টাকা নেয় এবং কোনো জায়গায় ব্যতিক্রম হতে পারে, 20-50 টাকা বেশি কমা হতে পারে। সাধারণত 200 টাকার মধ্যে আপনারা এই আবেদনটা করে ফেলতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন তো হয়ে গেল, এখন আসেন ব্যাংকে টাকা জমা দেওয়ার পালা। তো আমরা কোন ব্যাংকে টাকা জমা দিব? সাধারণত বিভিন্ন ব্যাংকে এখন পাসপোর্টের ফি জমা নিয়ে থাকে, যেমন সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া এবং মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে এখন ব্যাংকে টাকা জমা দেওয়া যায় পাসপোর্টের ফি। তবে আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি, প্রত্যেকটা আশেপাশে 2-1 গ্রাম পরপরই এখন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং চালু হয়েছে। তবে সেখানে গিয়ে আমরা এই পাসপোর্টের ফিটা প্রদান করতে পারি এবং ফিটা প্রদান করার পর আমরা দুটো কাগজ বুঝে নিব, একটা হলো মানি রিসিট আর একটা হলো চালান কপি। চালান কপি যদি আপনারা সাথে নিয়ে না যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু পাসপোর্ট এর বায়োমেট্রিক এবং ছবি এগুলা কিছুই তুলতে পারবেন না, আপনাদের ফিরে আসতে হবে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমাকে ব্যাংক কর্তৃপক্ষ ভুলক্রমে চালান কপিটা দেয় নাই, যার কারণে আমি বায়োমেট্রিক এবং ছবি তুলতে বসেও তুলতে পারি নাই। তারা আমাকে ওইখান থেকে তুলে দিছে, বলছে যে আপনি চালান কপি নিয়ে আসেন। তারপরে আমি ব্যাংকের সাথে যোগাযোগ করে চালান কপি নিয়ে পুনরায় আবার সেখানে গিয়ে ছবি এবং বায়োমেট্রিক দিতে। সুতরাং এই ভুলটি কেউ করবেন না। অবশ্যই আমি যে সমস্ত কাগজের কথা বলতেছি প্রত্যেকটা কাগজই আপনারা সাথে নিবেন এক এক করে পাসপোর্ট অফিসে যাওয়ার সময়। পাসপোর্টের আবেদন তো হয়ে গেল এবং আপনার অনলাইনে ফিও প্রদান হয়ে গেল। তো এখন আমরা এই আবেদনটি কোথায় জমা দিব? তো আমরা যে জেলায় অবস্থান করছি, যার যে জেলায় বাড়ি, প্রত্যেক জেলায় এখন আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। আমার এখানে একটা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ছবি দেখতে পাচ্ছেন। আমি আমার জেলার পাসপোর্ট অফিসটা শেয়ার করলাম আপনাদের সাথে। যারা বিভাগীয় পর্যায়ে আছেন তাদের হয়তোবা একাধিক পাসপোর্ট অফিস থাকতে পারে, সেক্ষেত্রে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং চুজ করে নেবেন আপনার নিকটতম কোন পাসপোর্ট অফিস রয়েছে, সেখানে আপনারা জমা দিবেন। এবং আমরা যারা আঞ্চলিক পাসপোর্ট অফিস আছি, নিজ জেলায় পাসপোর্ট অফিসে গিয়ে আমরা এই আবেদনটি জমা দিব। আবেদনটি জমা দেওয়ার প্রথম ধাপ হচ্ছে আপনার হেল্প ডেস্ক বা রিসিপশন। সেখানে আপনার এই আবেদন, আপনার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে তারা আপনার হাতে দিবে অথবা আপনার এডি স্যারের রুমে পাঠিয়ে দিবে এবং আপনি অবশ্যই এটা চেক করবেন যে আপনার হাতে যখন দেয় এডি স্যারের সাইন হয়েছে কিনা। যদি সাইন হয়ে থাকে, তার পরবর্তী ধাপ হলো আপনারা বায়োমেট্রিক বা ছবি তোলার এবং সিগনেচার করার জন্য কম্পিউটার রুমে প্রবেশ করবেন। তো অবশ্যই কম্পিউটার রুমে প্রবেশ করার পূর্বে আপনারা দেখে নেবেন যে আপনার এডি স্যারের সাইন হয়েছে কিনা। আমার ক্ষেত্রে হয়েছে, তারা ফাইলটা সরাসরি আমার হাতে দিয়ে বলছে যে আপনি বায়োমেট্রিক দেওয়ার জন্য চলে যান। কিন্তু বায়োমেট্রিক দেওয়ার জন্য আমি যখন বসেছি, সেখান থেকে আমাকে তুলে দিছে, বলছে আপনাকে কে আসতে বলছে এখানে, আপনার এটা এডি স্যারের সাইন হয় নাই, যান সাইন নিয়ে আসেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করতেছি। তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা কেয়ারফুল থাকবেন। সাইন নেওয়ার পরবর্তীতে আপনারা বায়োমেট্রিক বা ছবি তোলার জন্য কম্পিউটার রুমে প্রবেশ করবেন। আপনারা যারা ছবি তোলার জন্য কম্পিউটার রুমে প্রবেশ করবেন, অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যারা যেই ধরনের কাপড় পরিধান করেন না কেন, অবশ্যই সেটা যেন সাদা কাপড় না হয়। যেহেতু আমরা যেখানে ছবি তুলি সেটার ব্যাকগ্রাউন্ড সাদা থাকে, তাই আমরা চেষ্টা করব সাদা কালার বাদে অন্য কোনো কালারের কাপড় পরিধান করার জন্য, যাতে আপনার ছবিটা ভালো হয়। অবশ্যই সাদা কালারটা অ্যাভয়েড করবেন, যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে। তারপর আমরা যখন বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিব, সেক্ষেত্রে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিগনেচার। সিগনেচারটা অনেকে আমরা কনফিউজ হয়ে যায় যে সিগনেচারটা কিভাবে দিব। অনেকের নাম দেখা যায় অনেক বড়, মোহাম্মদ শহীদুল ইসলাম, অনেকের নাম যা সিগনেচারও তাই দিয়ে থাকে। তা আমার পরামর্শ হলো আপনারা সিগনেচারটা যত ছোট দিবেন তত ভালো। আপনার নাম যদি হয় মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি সিগনেচারটা করার চেষ্টা করবেন অনলি শহীদুল। একটা জিনিস খেয়াল করবেন, আপনার নাম যা সিগনেচার তা হতে হবে এমনটি নয়। আপনারা চেষ্টা করবেন সিগনেচারটা যত ছোট হয়, সেক্ষেত্রে আপনার তত ভালো, সব জায়গায় এটা দিতে সুবিধা হয়।
তারপরে আসেন পাসপোর্ট অফিসের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার হাতে একটা ডেলিভারি স্লিপ দিবে, সেটা ওই কম্পিউটার রুম বায়োমেট্রিক রুম থেকে। ডেলিভারি স্লিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পাসপোর্ট ডেলিভারির সময় আপনার অবশ্যই নিয়ে যেতে হবে, এটা অবশ্যই লাগবে। আর এই ডেলিভারি স্লিপটি দিয়ে আমরা আমাদের পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবো। আমাদের পাসপোর্টের আবেদনটি এখন কোন পর্যায়ে রয়েছে, আমাদের পাসপোর্টটি হয়েছে কিনা এবং এনরোলমেন্ট প্রসেস বা কি পর্যায়ে রয়েছে স্ট্যাটাস, এগুলো আমরা অনলাইনে চেক করতে পারবো। তবে এনরোলমেন্ট প্রসেস নিয়ে আমি পরবর্তী ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। তো সুতরাং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন। তথ্য সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিউয়ার্স, এতক্ষণ যারা নতুন পাসপোর্ট বানাবেন বা আবেদন করবেন তাদের সম্পর্কে আলোচনা করলাম। এখন যাদের অলরেডি এমআরপি পাসপোর্ট ডিজিটাল পাসপোর্ট রয়েছে তারা তাদের মেয়াদ শেষ হয়ে গেছে বা ভুল আছে কারেকশন করবেন বা কিভাবে এমআরপি থেকে ই পাসপোর্ট বানাবেন সেই সম্পর্কে একটু আলোচনা করব। আসুন দেখে নেই এমআরপি থেকে ই পাসপোর্ট করতে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে বা লাগবে। প্রথমত লাগবে হলো আপনার অ্যাপ্লিকেশন সামারি, অ্যাপয়েন্টমেন্ট সহ। যারা আপনার বিভাগীয় পাসপোর্ট অফিসে আছেন যেমন ঢাকা এবং আশেপাশে বড় শহরগুলা, রাজশাহী, চট্টগ্রাম এই ধরনের বিভাগীয় বড় শহরগুলোতে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে এবং সেখানে একাধিক পাসপোর্ট অফিস থাকার কারণে আপনাদের এরিয়া অনুযায়ী পাসপোর্ট অফিস সিলেক্ট করতে হয়। 2 নম্বরে লাগবে হলো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, ওই 3 পেজের, যেটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। 3 নম্বরে লাগবে আপনার পেমেন্ট স্লিপ, পেমেন্টের বিষয়ে আমি আলোচনা করেছি। 4 নম্বরে লাগবে হলো আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মেন কপি। আর 5 নম্বরে লাগবে আপনার বার্থ সার্টিফিকেট যাদের বয়স 18 বছরের নিচে, এবং 6 নম্বরে লাগবে আপনার পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি এবং মেন কপিও সাথে নিয়ে যাবেন। এবং 7 নম্বরে যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট এনওসি লাগবে। এবং 8 নম্বরে আপনারা যারা আবেদনের কোনো পূর্ববর্তী পাসপোর্টে ভুল থাকে সেক্ষেত্রে সংশোধন করবেন এবং সংশোধনের প্রমাণস্বরূপ যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলা আপনার সাথে নিয়ে যেতে হবে। ডকুমেন্ট নিয়ে আপনারা এমআরপি থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এখন যাদের পাসপোর্টের ভুল আছে যেমন বয়স, নিজের নাম, পিতামাতার নাম, এগুলা ভুল থাকলে সেগুলা সংশোধন করবেন। সংশোধনের করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাগজ হলো আপনার পাসপোর্ট অঙ্গীকারনামা ফর্ম। এই পাসপোর্ট অঙ্গীকারনামা ফর্মটা আপনারা গুগলে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো অবশ্যই এটা আপনারা সঠিকভাবে পূরণ করে নেবেন। বর্তমান পাসপোর্ট প্রদর্শিত ভুল তথ্যগুলা বাম পাশে লিখবেন এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ অনুযায়ী প্রকৃত সঠিক তথ্যটা আপনারা ডান পাশে লিখবেন। অবশ্যই প্রমাণস্বরূপ আপনার পিতার নাম ভুল থাকলে পিতার আইডি কার্ড সাবমিট করবেন, মাতার নাম ভুল থাকলে মাতার আইডি কার্ড সাবমিট করবেন এবং জন্ম তারিখ ভুল থাকলে সেই অনুযায়ী আপনারা বার্থ সার্টিফিকেট বা আনুষঙ্গিক যে সমস্ত পেপারস বা ডকুমেন্ট লাগবে, স্কুল সার্টিফিকেট থাকলে সেটাও আপনারা সাবমিট করতে পারেন। এই অঙ্গীকারনামা ফর্মটা অবশ্যই আপনারা সঠিকভাবে পূরণ করে পাসপোর্ট আবেদনের সময় এটা দিবেন এবং সাথে আরো কিছু ডকুমেন্ট লাগবে। আরো কিছু ডকুমেন্টের মধ্যে অন্যতম ডকুমেন্ট হলো প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রটা আপনারা ইউনিয়ন পরিষদ বা কাউন্সিল অফিসে পেয়ে যাবেন। যেমন 2 নামের একই ব্যক্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রত্যয়নপত্রটা এমন হয় তাদের গিয়ে বুঝিয়ে বললে তারা আপনারা একটা সঠিক প্রত্যয়নপত্র বানিয়ে দিবে এবং সেটাও আপনারা সাথে নিয়ে সাবমিট করবেন। ভিউয়ার্স, আপনারা যারা নিজে নিজে এমআরপি থেকে এই পাসপোর্ট সাবমিট করবেন এবং স্পেশালি যাদের কারেকশন রয়েছে তারা অবশ্যই আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি স্যার বা ইনচার্জ ওনার নাম্বার নিয়ে আসবেন এবং আবেদনের 7 কর্মদিবস পর আপনারা অনলাইন স্ট্যাটাস চেক করবেন যে আপনার আবেদনটি কোন প্রক্রিয়ায় রয়েছে। যদি দেখেন কোনো অগ্রগতি হয় নাই, এনরোলমেন্ট প্রসেসে রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত এডি স্যারের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পর তারা বলবে যে আপনার এটা এই সমস্যা ওই সমস্যা এবং আশা করি আপনার ফাইলটি তারা পুলিশ ভেরিফিকেশন পাঠিয়ে দিবে। এবং পুলিশ ভেরিফিকেশন কিভাবে করাবেন, আপনার আবেদনের সময় যে সমস্ত ভুল ছিল আপনার পূর্ববর্তী পাসপোর্টে সেই সমস্ত ভুলের প্রমাণস্বরূপ আপনারা যে সমস্ত ডকুমেন্ট দাখিল করছেন পাসপোর্ট অফিসে তারও এক কপি, এক সেট ফটোকপি আপনারা নিয়ে যাবেন পুলিশের কাছে। এবং পুলিশের কাছে যাওয়ার পর আরেকটি ডকুমেন্ট আপনারা বাড়তি নিয়ে যাবেন, সেটা হলো আপনার একটা উকিল দিয়ে একটা এফিডেভিট করিয়ে নিবেন আপনার যে ভুলটা হয়েছে সেই মর্মে। এই এফিডেভিট ফর্মটাও আপনার পুলিশের কাছে নিয়ে যেতে হবে। আমার ক্ষেত্রেও এই এফিডেভিট ফর্মটাও পুলিশে চাইছে।
যার কারণে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে এই ভিডিওবিট এর ফরম না থাকার কারণে যার কারণে আমার একটু খরচপাতি বেশি দেওয়া লাগছে, সেটা আপনারা একটু বুঝে নেবেন। আর যাদের অনেক সমস্যা আছে, পাসপোর্টে কারেকশন আছে, তারা আসলে নিজে নিজে না করাই ভালো। আর যদি করতেও চান তাহলে আপনাদের প্রক্রিয়াটা আমি সহজ করে দিলাম, কিভাবে আপনারা নিজে নিজে করবেন। আসলে আমি বাস্তবে আমার সাথে যা ঘটেছে, আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা আমার এই দেখানো ভিডিওর মাধ্যমে আপনারা নিজে নিজে এই কাজগুলো সুন্দরভাবে সহজভাবে করতে পারবেন। আর একটা জিনিস বুঝতেই তো পারছেন যে এখন আপনার আমার দিন শেষ, দালালের বাংলাদেশ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।